আমাদের পরম সৌভাগ্য হবে যদি আমরা শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের সম্পর্কে কিছু বলতে পারি এবং যদি কিছু শ্রবণ করতে পারি। সেই জন্য আমি ভাবলাম আজকের শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের দিব্য চরিত্র কথায় আমরা যদি একটু শ্রবণ করি। ভগবানের মহিমা যেরকম অসীম, সেরকম ভগবানের শুদ্ধ ভক্তদের মহিমাও অসীম। সম্ভব নয় ওনাদের জীবন চরিত্র এত মঙ্গলময়, এত দিব্য, এত আধ্যাত্মিক যে ওনাদেরকে দর্শন করার মাধ্যমে, ওনাদের কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের জীবন ধন্য হয়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গা জলকে স্পর্শ করার মাধ্যমে পবিত্র হওয়া যায়, কিন্তু ভক্তদেরকে, ভগবানের শুদ্ধ ভক্তদেরকে কেবলমাত্র দর্শন করার মাধ্যমেই আমরা পবিত্র হতে পারি। লক্ষ লক্ষ ভক্তদেরকে উনি আশ্রয় দিয়েছেন। অগণিত ভক্তবৃন্দরা সারা বিশ্বের উনার দিকে তাকিয়ে ভক্তি জীবনে প্রবেশ করেছে। হাজার হাজার ভক্তকে উনি শিষ্যরূপে গ্রহণ করেছেন। তো যিনি লক্ষ লক্ষ ভক্তের অনুপ্রেরণা, সারা ইস্কন ভক্ত তো কেন, সারা বিশ্বের যে কোনো সম্প্রদায়ের যে কোনো ভক্তদের কাছে ওনার জীবন চরিত্র হচ্ছে অবর্ণনীয় অনুপ্রেরণা। যাকে শিল প্রভুপাদ এত আপন করে নিয়েছিলেন, যাকে শিল প্রভুপাদ 1975 সালে সারা ভারতবর্ষের জিবিসি রূপে অভিষিক্ত করেছিলেন, সেই শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ মহারাজ আজ আমাদের মধ্যে নেই, বাহ্যিকভাবে নেই, কিন্তু ওনার শিক্ষার মাধ্যমে, ওনার আদর্শের মাধ্যমে উনি সবসময় থাকবেন আমাদের হৃদয়ে। ব্যক্তিগতভাবে উনি আমাকে খুব স্নেহ করতেন। প্রায় 12 বছর যাবৎ আমি যখন মায়াপুরের সিইও পদের দায়িত্বে ছিলাম আমি, তো স্বাভাবিকভাবে গোপালকৃষ্ণ মহারাজের সাথে নিয়মিত কথা বলা বা যোগাযোগ আমার ছিল। মনে আছে লাস্ট বার আমি যখন দিল্লিতে গেলাম, তখন ভক্তরা আমাকে আদেশ দিয়েছিলেন মন্দিরে একটু কীর্তন করার জন্য সন্ধ্যা আরতির পরে। তো আমি কীর্তন করে আমি চলে এসেছি মন্দিরের বাইরে। তারপরে আমি ঘরে চলে এসেছি। তো একজন ভক্ত ফোন করে আমাকে বলছে যে গোপালকৃষ্ণ মহারাজ মন্দিরে এসেছিলেন, মন্দিরের ভিতরে আপনাকে খুঁজছিলেন। আমি সঙ্গে সঙ্গে আবার মন্দিরে দৌড়ে যাই, দেখছি গোপালকৃষ্ণ মহারাজ ভগবানের সামনে, রাধা পার্থসারথীর সামনে। তা আমি গিয়ে ওনাকে প্রণাম করাতে উনি বললেন, আমি শুনলাম তুমি মন্দিরে কীর্তন করেছি, তুমি মন্দিরে কীর্তন করছো, আমি তোমার কীর্তন শ্রবণ করতে এসেছি, তুমি চলে গেছো। তো ভগবানের প্রসাদী মালা উনি আমাকে দিয়েছিলেন ওই সময়। যখনই দেখা হতো মহারাজ খুব আপন করে নিতেন, কথা বলতেন,
সাধারণ ভক্তকেও উনি যেরকম আপন করেছেন, ওনার গুরু ভাইদেরকে যেরকম আপন করেছেন, সবাইকে খুব স্নেহ করতেন, সবার সাথে কথা বলতেন, সবার সাথে কথা বলতেন। উনি ডেকে ডেকে কথা বলতেন এবং কোনো ভক্তের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে উনি অনেক নজর রাখতেন। আমার আরেকবার মনে আছে, একবার আমি দিল্লিতে গিয়েছি, তো ওনার যিনি সেক্রেটারি তাকে আমি বললাম যে আমি এসছি, যদি উনি আমাকে একটু সময় দেন। তো একটু পরে ওনার সেবক আমাকে ফোন করে জানালেন যে এই সময় আমি যেতে পারি, উনি দেখা করবেন আমার সাথে। তো আমি ঠিক বেরোবো, তখন আবার ফোন করলেন ওনার সেবক যে গুরু মহারাজ বলছেন 45 মিনিট পরে আসতে। ঠিক আছে। তো আমি যখন গিয়েছি ওনার ঘরে দিল্লিতে, ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণাম করলাম। মহারাজ আমাকে বলছেন, আমি আরেকটা মিটিংয়ে আটকে গেছিলাম, আমি চাইনি তুমি আমার এখানে এসে অপেক্ষা করো, আমি চাই তুমি তোমার ঘরে অপেক্ষা করো, ঠিক, আমি চাই না তুমি এখানে অপেক্ষা করো। কল্পনা করা যায় না এইরকম ব্যক্তিত্ব। আমার মতো একজন ক্ষুদ্র জীবকে উনি এরকম করে বলছেন, আমি চাইনি তুমি আমার জন্য অপেক্ষা করো, তুমি ঘরে থাকো, আমি চাইছিলাম তুমি ঘরেই থাকো, আমি ঠিক সময় করে ডেকে। মায়াপুরে যখন এসেছিলেন উনি, বংশী ভবনের সামনে দিয়ে উনি মানে প্রাতঃ ভ্রমণে যাচ্ছিলেন, কয়েকজন ভক্তের সাথে আমার সাথে দেখা হলো, আমি প্রণাম করলাম। কয়েক বছর আগে আমি ওনাকে বলেছিলাম উনি আমাকে জিজ্ঞাসা করলেন বাংলাদেশের কি খবর। উনি জানতেন আমি বাংলাদেশে একটু সেবা করি, তো উনি প্রায় জিজ্ঞাসা করতেন বাংলাদেশের কি খবর। তা আমি বললাম, তারপরে আমি বলেছিলাম যে মহাপ্রভুর অনেক পার্শ্বদবৃন্দ, ওনাদের লীলাভূমি বাংলাদেশে, আপনি যদি দয়া করে একবার আসেন বাংলাদেশে, ভক্তরা খুব খুশি হবে আপনাকে পেয়ে। শুধু উনি হেসেছিলেন, বলেছিলেন ওনার শরীরটা ভালো না। আমি ওনাকে প্রায় বলতাম বাংলাদেশে আসার জন্য, মহাপ্রভুর নিত্য পার্শ্বদের লীলাভূমি দর্শন করার জন্য এবং ভক্তদেরকে কৃপা করার জন্য আমি বলতাম। উনি বাংলাদেশকে নিয়ে খুব চিন্তায় ছিলেন। যখন আমাদের ওখানে একটু ঝামেলা হলো এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের সাথে যখন মিটিং হয়, তখন গোপালকৃষ্ণ মহারাজ সাক্ষাৎ ওই মিটিং উপস্থিত ছিলেন এবং খুব দৃঢ়ভাবে উনি বোঝানোর চেষ্টা করছিলেন যাতে ভক্তরা খুব সুরক্ষিত থাকে। আমার মনে হয় আমাদের ইসকনের ইতিহাসে এমন একজন যদি কেউ থাকেন যিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যিনি সরাসরি যোগাযোগ রাখতেন, ভারতবর্ষের গত 50 বছরে ভারতবর্ষের ইতিহাসে যতজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার যারাই এসেছেন, সবার সাথে শ্রীশ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের ভালো সম্পর্ক ছিল। তো গোপালকৃষ্ণ মহারাজ যখন দেহ রাখলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা বার্তা দিয়েছিলেন, সমবেদনা জানিয়েছিলেন। তো কেবল ইসকনের ভক্ত জগতের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা সীমিত ছিল না। যারাই ওনার সংস্পর্শে এসেছে তারাই ওনাকে আপন করে নিয়েছে এবং উনিও খুব খুব কৃপালু ছিলেন, খুব কৃপালু। অনেক বছর আগে, তখন আমি মায়াপুরে সেবা করছি, এখন আমার মনে পড়লো এটা। তো
তো আমি উনি উনি মায়াপুরে এসেছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম যে তখন আমার বাবা তখন জীবিত ছিলেন। তা আমি ওনাকে বলেছিলাম যে মহারাজ, আমার খুব ইচ্ছা আমার বাবা মাকে নিয়ে কুরুক্ষেত্র, বৃন্দাবন একটু দর্শন করার। তো আমাকে জিজ্ঞাসা করছেন তোমার কি প্রয়োজন? তো আমি এমনি বললাম যে আমার একটা গাড়ি দরকার, যে গাড়িটা আমার সঙ্গে সবসময় থাকবে, বৃন্দাবন, কুরুক্ষেত্র সব ঘুরবো, গাড়িটা থাকবে। সঙ্গে সঙ্গে মহারাজ বলেছিলেন কোনো চিন্তা নেই, আমি তোমার বৃন্দাবনে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছি, কুরুক্ষেত্রে আর দিল্লি মন্দির থেকে তোমাকে একটা গাড়িও তোমাকে দিয়ে দেবো আমি। আমার এখনও মনে আছে যে গোপালকৃষ্ণ মহারাজ নিজে মন্দিরের একটা গাড়ি আমাকে দিয়েছিলেন এবং কুরুক্ষেত্রে এবং বৃন্দাবনে থাকার ব্যবস্থা করেছিলেন। এবং যখন আমি ওখানে গিয়েছিলাম মহারাজ ফোন করতেন সব ঠিকঠাক আছে কিনা, আর কিছু দরকার কিনা। এইরকম মহারাজের উদারতা। এটা ভাবতেও খুব কষ্ট হয়, মেনে নিতে প্রায় অসম্ভব। কিন্তু কৃষ্ণের ইচ্ছার কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হয়, প্রভুপাদের ইচ্ছার কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হয়। সেই জন্য আমি প্রায় বলি যে প্রভুপাদের শিষ্যরা থাকতে থাকতে আমরা যেন একটু সদ্ব্যবহার করি, ওনাদের সঙ্গ যেন আমরা পাই। গোপালকৃষ্ণ মহারাজ কত মন্দির উনি নিজে তৈরি করেছেন তার হিসাব নেই। লাস্ট যে মন্দির কিছুদিন আগে উদ্বোধন করলেন সেটা হচ্ছে দিল্লিতে রোহিণী মন্দির। আর উনি চলে যাওয়ার 3-4 দিন আগে দেরাদুন মন্দিরের ভূমি পূজা করলেন উনি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের ঐকান্তিক সৈন্য, অন্যতম সেনাপতি সৈন্য ছিলেন উনি। ইসকন ভারতবর্ষ পরিচালনা করার জন্য ছিল প্রভুপাদ নিজে ব্যুরো বলে একটা ট্রাস্ট করেছিলেন, যারা হচ্ছে লিগেলি, যারা হচ্ছে ইসকন ইন্ডিয়ার দায়িত্ব যারা আছে, গভর্নমেন্ট, ভারতবর্ষের সরকার ইসকন ইন্ডিয়া ব্যুরোকে রেকগনাইজ করে। সেই ব্যুরোর প্রথম চেয়ারম্যান ছিল প্রভুপাদ। এবং প্রভুপাদ চলে যাওয়ার পরে জীবনের শেষ দিন পর্যন্ত গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন সেই ব্যুরোর চেয়ারম্যান। মানে এক কথায় বলা যায় ইসকন ভারতের প্রেসিডেন্ট ছিলেন উনি। সারা ভারতবর্ষের দায়িত্ব ছিল ওনার। উনি তো এই ভারতবর্ষ, পাকিস্তান, কানাডা, আমেরিকার কিছু জায়গা, আরও অনেক দেশের উনি জীবিসি ছিলেন। কিছু কিছু স্থান প্রভুপাদ নিজে ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন। বললাম যে প্রভুপাদ নিজে 1975-এ ওনাকে পুরো ভারতবর্ষের জিবিসি করে গেছেন। আমার পরমারাধ্য গুরুদেব সে সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ জিবিসি হয়েছে 1977-এ। প্রভুপাদ গুরু মহারাজকে 1977-এ জিবিসি বানালেন। গোপালকৃষ্ণ মহারাজকে বানিয়েছেন 1975-এ, 2 বছর আগে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে গোপালকৃষ্ণ মহারাজ আমার পরমারাধ্য গুরুদেবের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব ঘনিষ্ঠ। যারা কাছ থেকে দেখেছে তারা দেখেছেন নিশ্চয়ই। এবং গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ
সে সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে খুব শ্রদ্ধা করতেন এবং খুব মানতেন উনি। আমরা দেখেছি কখনো কখনো আমরা যখন মিটিংয়ে যেতাম, গুরু মহারাজ হয়তো ওই মিটিংয়ে নেই, কিন্তু গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ আছেন, কোনো একটা বিষয় আলোচনা হচ্ছে, গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ খুব দৃঢ়ভাবে বলতেন এই টপিকটা এখন আলোচনা হবে না যতক্ষণ না পর্যন্ত জয়প্রতাপ মহারাজ আসছে। টপিকটা পুরো আটকে রাখতেন। সবাই এটাকে মানত। গ্রন্থ বিতরণের জন্য গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের ভূমিকা এটা ভুলার নয়। গুরু মহারাজ মায়াপুরে যখন ম্যারাথনের আগে যে ইষ্টগোষ্ঠীটা হতো, দেখবেন প্রায় প্রত্যেকটা ইষ্টগোষ্ঠীতে গুরু মহারাজ ভক্তদেরকে কিভাবে উৎসাহ দিতেন। উনি বলতেন, আমি দিল্লিতে গেলাম, গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ আমাকে এইভাবে এইভাবে বললো, তারা এইভাবে এইভাবে করছো, তারা এইভাবে পরিকল্পনা করছে যে মায়াপুরকে হারাবে। তোমরা কি দিল্লির কাছে হারতে চাও? আমরা দিল্লির কাছে হারতে চাই না। সব সময় গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের কথা বলে মায়াপুরের ভক্তদেরকে উৎসাহ দিতেন। প্রত্যেকটা বছর আপনার শুনুন, সব রেকর্ডিংগুলো আছে, সব সময় গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের নাম বলতেন গুরু মহারাজ, বলেন। এবং ওনাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, একদম ঘনিষ্ঠ দুই ভাই, ঘনিষ্ঠ দুই ভাই যেরকম কল্পনা করা যায় না। আমি নিজে খুব কাছ থেকে দেখেছি দুইজনের ঘনিষ্ঠতা। এবং প্রভুপাদ, দুইজনেই প্রভুপাদ অনুগামী, প্রভুপাদকে ছাড়া কিছু জানে না। এবং গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের যে উইল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সে উইলটা মানে আদর্শ। একজন প্রভুপাদের সৈনিক রূপে, আদর্শ সন্ন্যাসী, আদর্শ গুরু, আদর্শ জীবিসি, আদর্শ অভিভাবক এবং প্রভুপাদের আদর্শ শিষ্য ছিলেন গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের শরীরটা কিন্তু বেশ কয়েক বছর ধরে খুব খারাপ। এবং ওনার বৈশিষ্ট্য হচ্ছে, উনি যেখানেই থাকুক না কেন এবং যত দেরিতে ঘুমাক না কেন, মঙ্গল আরতির সময় ওনাকে দেখবেন উনি মঙ্গল আরতি করছে। মায়াপুরে দেখবেন উনি পঞ্চতত্ত্বর আরতি করছে। বৃন্দাবনে দেখবেন কৃষ্ণ বলরামের আরতি করছে। দিল্লিতে রাধা পার্থ সারথী, বোম্বেতে রাধা রাসবিহারী, উনি যেখানেই যান মঙ্গল আরতি উনি করবেন। সাধনাতে আদর্শ, এই বয়সেও মঙ্গল আরতি মিস নেই। শুধু মিস নেই মানে মঙ্গল আরতি কত আগে উঠতে হবে আরতি করার জন্য, যতই লেটে ঘুমাক উনি। এবং ওনার সে বিগ্রহ আছে, সেই বিগ্রহের উনি সেবা করতেন প্রত্যেকটা দিন। উনি ওনার উইলে লিখেছেন যে আমার নামে কিচ্ছু নাই, না ব্যাংক অ্যাকাউন্ট, না টাকা পয়সা, না কোনো ফিক্সড ডিপোজিট, না কোনো জমি, না কোনো সম্পত্তি। আমার আছে শুধু বিগ্রহ, আমার সেবিত বিগ্রহ এবং প্রভুপাদের দেওয়া একটি ঘড়ি, এটি আমার আছে, আর কিচ্ছু নাই। তো আমি
যেহেতু আজকের এই লাইভ ক্লাসটা ডাটাতে চলছে, মোবাইল ফোনের ডাটাতে, জানি না কতক্ষণ ডাটাটা থাকবে, তো আমি শুধু আজকের দুটি লীলা বলবো, কিভাবে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ইসকনে যোগদান করলেন, আর পরবর্তী সময়ে প্রভুপাদের সাথে ওনার অন্যান্য লীলা আমরা শ্রবণ করব। তো ওনার আবির্ভাব হচ্ছে দিল্লিতে। স্কলারশিপে উন্নত শিক্ষার জন্য গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ চলে গেলেন ক্যানাডাতে। তো ক্যানাডাতে গিয়ে উনি কিছু ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে এখানে কি কোনো হিন্দু মন্দির আছে, হিন্দু মন্দির। তো ভক্তরা বললেন যে হ্যাঁ, কিছু আমেরিকান লোকরা এই মন্ট্রিয়ালে একটা হিন্দু মন্দির খুলেছে। তো গোপালকৃষ্ণ মহারাজ একটু অবাক হলেন, আমেরিকানরা হিন্দু মন্দির খুলেছে মন্ট্রিয়ালে? তো একদিন 1967-এ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ, ছুটির দিন ছিল, লেবার ডে, সেই লেবার ডে ছুটির দিনে উনি মন্দিরে যান। দিনটা ছিল রবিবার। তো উনি সানডে গিয়েছেন, প্রোগ্রাম করেছেন, উনি ক্লাস শুনেছেন, কীর্তন, প্রসাদ নিয়েছেন, এবং আসার সময় তখনকার দিনে মন্দিরে একটা গেস্ট বুক থাকতো। আমাদের আজকাল আমি মন্দিরগুলো দেখি না, কিন্তু আমেরিকার মন্দিরগুলো তো এখনও দেখা যায়, একটা গেস্ট বুক থাকে। মানে যাদের যাদের পছন্দ হয়েছে মন্দিরের কার্যকলাপ, তারা তাদের নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে যায়। পরবর্তীতে মন্দিরের কর্তৃপক্ষরা তাদের সাথে যোগাযোগ করে। তো গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ওনার অ্যাড্রেস এবং ওনার নাম লিখে দিয়েছিলেন। তারপরে কি হয়, যেহেতু উনি ওনার অ্যাড্রেসটার নামটা দিয়েছিলেন, তো মন্দিরের কর্তৃপক্ষ প্রত্যেক মাসে মাসে একটা নিউজ লেটার ওনাকে পাঠাতো যে এই মাসে কি কি অনুষ্ঠান হতে চলছে, এবং কিছু ডোনেশনও চাইতেন মন্দির থেকে। যখন চিঠি যেত, সেই চিঠির সাথে সাথে কিছু ডোনেশনও চাইত। তারপরে উনি একটি চিঠি পান যে মানে প্রায় 1 বছর হয়ে গেছে, উনি 87-এ এসছেন প্রথম মন্দিরে, তারপর উনি চলে যান। তো 1968-এ উনি একটি চিঠি পেলেন যে এসি ভক্তিবেদান্ত স্বামী জুন মাসে, এটা কি মাস, ওটা মে মাস, তো জুন মাসে মন্ট্রিয়াল মন্দিরে আসবেন। তো যদি আপনি স্বামীজির সাথে দেখা করতে চান, যদি স্বামীজির সাথে দেখা করতে চান, তাহলে আপনি আসতে পারেন। উনি তো মাঝে মাঝে নিউজ লেটার পেয়েছেন, ইসকনের বিভিন্ন কার্যকলাপ উনি ভালো করে জানেন। তো সেই জন্য উনি চিন্তা করলেন যে উনি আসবেন। যেই দিনকার প্রভুপাদ আসার কথা, তার কয়েকদিন আগে উনি মন্দিরে চলে এসেছেন, এবং টেম্পল প্রেসিডেন্ট ওনাকে যে প্রথম সেবা ওনাকে দিয়েছিলেন তা হচ্ছে প্রভুপাদের ঘর পরিষ্কার করার। দেখুন, ইসকনে যেই দিনকার উনি আসলেন, মানে আগে তো একবার এসে গেছেন, তো 1968-এ প্রভুপাদের কথা শুনে যে উনি আসলেন, টেম্পল প্রেসিডেন্ট ওনাকে প্রথম যে সেবাটা দিয়েছিলেন ছিল প্রভুপাদের ঘর পরিষ্কার করার জন্য। তো উনি আনন্দিত চিত্তে প্রভুপাদের ঘর উনি পরিষ্কার করলেন। ওই সময়ে একটি
বিশেষ কারণে প্রভুপাদ মন্ট্রিয়াল মন্দিরে প্রায় 3 মাস উনি ছিলেন। অন্য কোথাও প্রভুপাদ 3 মাস থাকে না, কিন্তু মন্ট্রিয়ালে উনি ছিলেন এই কারণে যে প্রভুপাদের যে গ্রিন কার্ড ছিল, আমেরিকার যে গ্রিন কার্ড মানে পার্মানেন্ট রেসিডেন্স থাকার মতো আর কি। ভারতবর্ষে যেরকম ওসিআই আছে, ঠিক সেরকম আমেরিকাতে আছে এই গ্রিন কার্ড। তো প্রভুপাদের যে গ্রিন কার্ড ছিল, ওখানে কিছু ঝামেলার জন্য প্রভুপাদকে আমেরিকা থেকে বাইরে আসতে হয়েছিল। আর ওইটা যেহেতু একটু সময় লাগছিল, সেই জন্য প্রভুপাদ 3 মাস ওই মন্ট্রিয়ালেতে থেকে যায়। এবং গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, প্রভুপাদ ওনাকে গোপাল বলে ডাকতেন, আদর করে গোপাল বলে ডাকতেন। এবং প্রভুপাদ ওনাকে অনেক সময় দিয়েছেন, অনেক স্নেহ, অনেক আশীর্বাদ, অনেক শিক্ষা এই 3 মাসে। কারণ একজন ভারতীয়কে পেয়েছে, আবার শিক্ষিত ভারতীয়, দিল্লি থেকে শিক্ষিত ভারতীয় ক্যানাডাতে পেয়েছে, প্রভুপাদ তো ছাড়ার না। মানে প্রভুপাদ খুব খুব খুশি হয়েছিলেন গোপালকৃষ্ণ মহারাজকে পেয়ে, ওখানে খুব খুশি। এবং 3 মাস ওনাকে তৈরি করেছিলেন। এবং বিভিন্ন সেবা উনি প্রভুপাদের করেছেন উনি। তো উনি বলছিলেন যে উনি একজনের কাছ থেকে প্রভুপাদের সম্পর্কে শুনে উনি খুব প্রভাবিত হয়েছিলেন। তার নাম হচ্ছে মিস্টার মুখার্জি, বাঙালি একজন বাঙালি, উনি ক্যানাডাতে থাকতো। তো ওনার সাথে কী করে গোপালকৃষ্ণ মহারাজের একটু সাক্ষাৎ হয়, এবং উনি গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজকে বলেছিলেন যে আমি অনেক সাধুর চরণ স্পর্শ করেছি, কিন্তু যখন স্বামীজির চরণ স্পর্শ করি আমি উপলব্ধি করি যে উনি সাধারণ কোনো সাধু নয়, ইনি অসাধারণ সাধু। তো এইভাবে প্রভুপাদের প্রশংসা শুনে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের প্রভুপাদের প্রতি শ্রদ্ধা বাড়ে। এইভাবে প্রভুপাদের সেবা করতে লাগলেন গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ মন্ট্রিয়ালে। আপনারা জানেন আমাদের পরমারাধ্য গুরুদেবও মন্ট্রিয়ালে ছিলেন ইসকনের প্রথম দিকে, ভারতবর্ষে আসার আগে উনি মন্ট্রিয়ালে ছিলেন গুরু মহারাজ। তো মন্ট্রিয়ালে গুরু মহারাজ ছিলেন, গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন, সেই জন্য এত বন্ধুত্ব প্রথম থেকেই একদম। তো যাই হোক, ওই মন্ট্রিয়ালে থাকার সময় প্রভুপাদের একজন শিষ্য, নামটা ঠিকমতো মনে পড়ছে না, হয়তো জনার্দন প্রভু এরকম, প্রভুপাদের একজন শিষ্য একটি খ্রিস্টান মেয়েদের স্কুলে প্রভুপাদের জন্য একটি প্রোগ্রামের আয়োজন করেছিলেন। ওই যে 3 মাস ছিলেন, ওই 3 মাসের সময় আর কি। তো প্রভুপাদ ওখানে গেলেন ক্লাস দিতে, গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ছিলেন ওখানে। তো প্রভুপাদ ক্লাস দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে কারোর কোনো প্রশ্ন আছে কিনা। ওই যে মিস্টার মুখার্জি ছিল না, যার কথা একটু আগে বললাম, তো মিস্টার মুখার্জি ও চেয়ার থেকে উঠে অত্যন্ত উত্তেজিত হয়ে ক্রোধান্বিত হয়ে একটু জোরে গলায় উনি বলছেন, স্বামীজি আপনি যেখানে এসেছেন, যেখানে ক্লাস দিতে, এরা সবাই খ্রিস্টান, তারা তাদের ধর্ম নিয়ে আছে, আপনি কেন এখানে হিন্দু ধর্ম প্রচার করছেন? যিনি গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজকে বলেছিলেন প্রভুপাদের মহিমা, জানি না এখন ওনার কী হলো, সবার সামনে প্রভুপাদকে এইভাবে কড়াভাবে উনি বলতে লাগলেন যে আপনি কেন অন্য ধর্ম এখানে প্রচার করছেন আপনি। তো অন্যান্য ভক্তরা খুব ক্রোধান্বিত হয়েছিলেন, কিন্তু প্রভুপাদ কোনো উত্তর দেননি, একদম শান্ত ছিলেন, কিচ্ছু বলেনি প্রভুপাদ। ভক্তরা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। যাই হোক, এইভাবে অনুষ্ঠান শেষ হয়। 3 মাসের পরে উনি তো প্রভুপাদ চলে
কি বললাম, জুন মাসে না, জুন মাসে বললাম না প্রভুপাদ এসেছেন। তো জুন, জুলাই, অগস্ট 3 মাস ওখানে ছিলেন। এরপরে প্রভুপাদের গ্রিন কার্ডের যে সমস্যাটা সেটা সমাধান হয়। এখন প্রভুপাদের যাবার সময়, আমেরিকাতে ফিরে যাওয়ার সময়, ঠিক যাওয়ার আগে প্রভুপাদ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজকে ডাকলেন। দেখে গোপালকৃষ্ণ মহারাজ এরকম করে উনি বলেন যে প্রভুপাদ আমাকে বললেন, গোপাল, ওই যে মিস্টার মুখার্জি আছে না, ওকে একটু ডাকো, আমি তো চলে যাব, ওকে একটু ডাকো। তো গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ তখন প্রভুপাদকে বলেন, প্রভুপাদ উনি আপনাকে এত অপমান করেছে সবার সামনে, তা আপনি কেন ওর সাথে কথা বলবেন, কেন ওকে আশীর্বাদ দেবেন? তখন প্রভুপাদ বলেছিলেন যে নিশ্চয়ই আমি ওকে আমার পূর্ব জীবনে কোনো কষ্ট দিয়েছি, সেই জন্য মানে ও আমার সাথে খারাপ ব্যবহার করল। চিন্তা করুন, প্রভুপাদের মনোভাব চিন্তা করুন। উনি গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজকে বলছেন নিশ্চয়ই পূর্ব জীবনে আমি হয়তো ওকে কোনো কষ্ট দিয়েছি, সেই জন্য ও আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। যাই হোক, আমি তো যাব, তো আমি ওকে একটু আশীর্বাদ দিয়ে ওর সাথে কথা বলে আমি যেতে চাই। তো গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ উনি মিস্টার মুখার্জিকে চিনতেন, কোথায় থাকেন, ওনার সাথে যোগাযোগ করলেন, এবং যখন শুনলেন যে প্রভুপাদ ওনাকে ডাকছেন, মিস্টার মুখার্জি এসেছিলেন। মিস্টার মুখার্জি এসে প্রভুপাদকে দর্শন করেছিলেন এবং প্রভুপাদ ওনার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন, অনেক আশীর্বাদ করেছেন মিস্টার মুখার্জিকে। এবং মিস্টার মুখার্জিরও মনে যা ছিল, যেটা খারাপ একটা চিন্তাধারা ছিল, সব মিটে গেল। তো প্রভুপাদের লীলা দর্শন করে গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ উনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে যখন কেউ আমাদের নামে খারাপ কিছু বলে, এত উত্তেজিত হওয়া দরকার নেই, এতটা প্রতিবাদ করার দরকার নেই, সহ্য করা উচিত। যে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হয়েছে, কৃষ্ণ ভক্তিতে যে এগিয়ে গিয়েছে, মানে তার অনেক সহ্য ক্ষমতা। নিজের সম্পর্কে যখন কেউ কিছু বলে প্রতিবাদ করে না। হ্যাঁ, অন্য ভক্তদের সম্বন্ধে নিন্দা করলে সে তো প্রতিবাদ করে, নিজের ব্যাপারে বলছে ঠিক আছে। প্রভুপাদের কথায় নিশ্চয়ই আমি ওই ভক্তের পূর্বে জীবনে অত নিশ্চয়ই কিছু কষ্ট দিয়েছি, সেই জন্য এখন কষ্ট দিচ্ছে। ঠিক আছে, তো এখন আমি রাখছি, আমার নোটিফিকেশন এসছে, তো ডাটা হয়তো শেষ হয়ে যাবে, যেহেতু এখানে ঝড় বৃষ্টি হয়েছে একটু আগে, সেই জন্য ডাটাটা মানে শেষের দিকে। আমি পরবর্তীতে কোনো একটা সময় আবার শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের গুণমহিমা বর্ণনা করার চেষ্টা করব। একটা বিষয় আমাদের বোঝা উচিত যে প্রভুপাদের যারা শিষ্য এবং শিষ্যা, তারা সাধারণ কেউ নন। তারা প্রভুপাদকে সহযোগিতা করার জন্য এই জগতে ওনারা আবির্ভূত হয়েছেন এবং প্রভুপাদের উদ্দেশ্যকে ওনারা বাস্তবায়িত করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ। ওনার চরণ কমলে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। একটু আগেই ওনার সমাধি সম্পন্ন হলো শ্রী বৃন্দাবন ধামে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি অনেকক্ষণ ধরে আজকের সে অনুষ্ঠান আমি দর্শন করার সৌভাগ্য আমার হলো। যারা দর্শন করেন নিশ্চয়ই আপনারা দর্শন করবেন পরে। গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের পেজে, বৃন্দাবনের ইউটিউব ফেসবুক পেজে এটা দেওয়া আছে, তারা পরে দর্শন করে নিতে পারেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
শ্রী শ্রীমৎ গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমরা এই প্রার্থনা করি, উনি যেন আমাদের আশীর্বাদ করেন, আমাদের সমস্ত অপরাধ উনি যেন ক্ষমা করেন। এই আশীর্বাদ যেন উনি করেন যাতে আমরা আমাদের গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করতে পারি, যার মাধ্যমে মহাপ্রভু এবং প্রভুপাদের কৃপা আমরা পেতে পারি।